প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন যে ছোট গল্পটি পড়তে যাচ্ছি সেটি হুমায়ুন আহমেদের লেখা তাহারা। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। নিউরোলজির অধ্যাপক রহমান খান খুবই বিরক্ত হচ্ছেন। তার ইচ্ছা করছে সামনে বসে থাকা বেকুবটার গালে শক্ত করে থাপ্পড় দিতে। বেকুবটা বসেছে তার সামনের টেবিলটার অন্য প্রান্তে। এতদূর পর্যন্ত হাত যাবে না। অবশ্যই তার হাতে প্লাস্টিকের লম্বা স্কেল আছে। তিনি স্কেল দিয়ে বেকুবটার মাথায় ঠাস করে বাড়ি দিয়ে বলতে পারেন, যা ভাগ। কি কি কারণে এই কাজটা তিনি করতে পারলেন না তা দ্রুত চিন্তা করলেন। প্রথম কারণ, বেকুবটা তার ছেলেকে নিয়ে এসেছে। ছেলের সামনে বাবার গালে থাপ্পড় দেয়া যায় না বা স্কেল দিয়ে মাথায় বাড়ি দেওয়া যায় না। থাপ্পড় বাদ, এটা টেকনিক্যালি সম্ভব না। বাকি থাকলো স্কেলের বাড়ি। দ্বিতীয় কারণ, বেকুবটা 500 টাকা ভিজিট নিয়ে তার কাছে এসেছে। সরকারি নিয়মে প্রাইভেট প্র্যাকটিশনাররা 300 টাকার বেশি ভিজিট নিতে পারেন না। তিনি নেন, তারপরেও রোগী কমে না। যে 500 টাকা ভিজিট নিয়ে এসেছে তার মাথায় স্কেল দিয়ে বাড়ি দেওয়া যায় না। তৃতীয় কারণ, স্কেলটা প্লাস্টিকের। তিনি গতবার জার্মানি থেকে এনেছেন। স্কেলটা 3 ফুট লম্বা, ফোল্ড করা যায়। মাথায় বাড়ি দিয়ে স্কেল ভেঙে যেতে পারে। অধ্যাপক আনিসুর রহমান স্কেল হাতে নিয়ে ভ্রুকুঁচকে ভাবছেন এই 3টি কারণের মধ্যে কোনটা জোরালো। বৈজ্ঞানিকভাবে বলা যেতে পারে ওয়েটেজ কত। তিনি লক্ষ্য করলেন বেকুবটা পকেটে হাত দিয়ে একটা কার্ড বের করে তার দিকে এগিয়ে দিচ্ছে। স্যার, এইটা আমার কার্ড। আমার নাম জালাল। কাটা কাপড়ের ব্যবসা করি। বঙ্গবাজারে আমার একটা দোকান আছে। আমার ভাইস্তা দোকান দেখে, আমি সময় পাই না। দোকানের নাম জালাল গার্মেন্টস। আনিসুর রহমান হাতের স্কেল নামিয়ে রাখলেন। টিস্যু বক্স থেকে টিস্যু পেপার নিয়ে নিজের নাক মুছে টিস্যু পেপার ওয়েস্ট পেপার বাস্কেটের দিকে ছুঁড়ে মারলেন। বাস্কেটে পড়ল না। যখনই তিনি রোগী দেখেন এই কাজটা করেন। যখন ওয়েস্ট পেপার বাস্কেটে টিস্যু পড়ে না, তখন তিনি ধরে নেন এই রোগের চিকিৎসায় কোনো ফল হবে না। যদিও এরকম মনে করার কোনো কারণ নেই। কুসংস্কার, খারাপ ধরনের কুসংস্কার। বিজ্ঞানের মানুষ হয়ে এইসব কাজে প্রশ্রয় দেয়া ঠিক না। স্যার, আমার দোকানে একবার যদি পদধূলি দেন তাহলে অত্যন্ত খুশি হব। আপনাদের মতো অনেক বিশিষ্ট ব্যক্তিরা বাজারে যান। আপনার নাম জালাল? জি, আমার ভাইস্তার নাম রিয়াজ। ফিল্ম আর্টিস্ট রিয়াজ আছে না, তার সাথে চেহারার খানিকটা মিল আছে, তবে তার গায়ের রং রিয়াজ ভাইয়ের চেয়েও ভালো। আপনি আপনার ছেলেকে ডাক্তার দেখাতে এসেছেন? জি জনাব, আমার এই একটাই ছেলে, তার নাম হারুন। ভালো নাম হারুনুর রশিদ। বাগদাদের খলিফার নামে নাম রেখেছি। আপনি এত কথা কেন বলছেন আমি জানতে পারি? রোগী দেখাতে এসেছেন, রোগীর বিষয়ে কথা বলেন। কি রোগ সেটা বলবেন, দুনিয়ার কথা শুরু করেছেন। জনাব, আমার গোস্তাকি হয়েছে, ক্ষমা করে দেবেন। কথা আগে আমি এত বলতাম না, কম বলতাম। স্ত্রীর মৃত্যুর পর কথা বলা বেড়ে গেছে। আগে পানও খেতাম না। স্ত্রীর মৃত্যুর পর পান খাওয়া ধরেছি। এখন সারাদিনই পান খাই। বললে বিশ্বাস করবেন না, চা যখন খাই তখনও এক গালে পান থাকে। আপনার ছেলের সমস্যা কি? অঙ্ক সমস্যা। অঙ্ক বুঝতে পারে না এই সমস্যা? জি না, এইটাই সে বুঝে। যে অঙ্ক দিবেন চোখের নিমিষে করবে। চোখের পাতি ফেলনের আগে অঙ্ক শেষ। এটা তো কোনো সমস্যা হতে পারে না। খাঁটি কথা বলেছেন স্যার, এটা ভালো। তারই টেস্ট করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। একবার টেলিভিশন থেকে এসেছিল, ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়ে যাবে, নিয়ে গিয়েছিল। ম্যাগাজিন অনুষ্ঠানটা আপনি দেখেছেন কিনা জানি না, অনেকেই দেখেছে। আমি নিজে দেখতে পারি নাই। বেছে বেছে অনুষ্ঠান চলার সময় কারেন্ট ছিল না। অনুষ্ঠানের শেষে ছিল একটা পুরানো দিনের গান। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পাড়ে। ওইটা শুধু দেখেছি। সাগরিকা ছবির গান। সাগরিকা ছবিটাও দেখেছি, উত্তম সুচিত্রার ছবি। জালাল সাহেব। জি। আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। এই ছেলেকে আমার দেখার কিছু নাই। আমি নিউরোলজির কোনো সমস্যা হলে দেখি।
500 টাকা আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে ভিজিট দিয়েছি। ভিজিটের টাকা ফেরত নিয়ে যান, আমি বলে দিচ্ছি। আনিসুর রহমান বেল টিপলেন। জালাল কাতর গলায় বলল, জনাব, সমস্যাটা একটু শুনেন। আমি তো সমস্যা বলতেই পারি নাই, বিরাট বিপদে আছি। আমার নিজের শরীর ভালো না, আজ আমি আর রোগী দেখব না। কাল আসি। কাল অবশ্য মাল নিয়ে আমার চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার কথা। আমি নিজে মাল নিয়ে কখনো যাই না। ছেলে একলা থাকে, মা মরা স্নেহবঞ্চিত ছেলে, তার সঙ্গে থাকতে হয়। এই যে কাল যাচ্ছি, ছেলেকেও সাথে নিয়ে যাচ্ছি। মালামাল নিয়ে যাওয়ার জন্যে আমার একজন কর্মচারী ছিল, নাম ইদ্রিস। গত এপ্রিল মাসের 9 তারিখ 11,000 টাকার মাল আর নগদ 6,000 টাকা নিয়ে পালায়ে গেছে। থানায় জিডি এন্ট্রি করতে হয়েছে। স্টপ ইট! জনাব, কি বললেন? বললাম স্টপ ইট, কথা বলবেন না। জি আচ্ছা, ছেলেটাকে একটু দেখবেন? দেখছি আপনার ছেলেকে, দয়া করে কথা বলবেন না। আজকে দেখে দিলে খুবই উপকার হয়, তাহলে আগামীকাল আসতে হয় না। পার্টিকে মোবাইলে খবর দিয়ে দিয়েছি। পার্টি যদি দেখে আমি কথা দিয়ে কথা রাখি না, তাহলে পরে সমস্যা হবে। ব্যবসার আসল পুঁজি গুডউইল। স্টপ ইট! জি আচ্ছা। আপনি দয়া করে বাইরে গিয়ে বসুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলছি। আমি বাইরে চলে গেলে লাভ হবে না স্যার। আমার ছেলে বাপ ছাড়া কিছু বুঝে না। তার মা যখন জীবিত ছিল তখনও এই অবস্থা ছিল। এটা নিয়ে তার মায়ের খুবই আফসোস ছিল। তার মা হারুন হারুন বলে গলা ফাটায় দিচ্ছে, ছেলে জবাব দেবে না। অথচ আমি একবার পাতলা গলায় হারুন ডাকলে জি বাবা বলে দৌড় দিয়ে ছুটে আসবে। লোকমুখে শুনি ছেলেরা হয় মায়ের ভক্ত, মেয়েরা হয় বাপের ভক্ত। আমার বেলায় উল্টা নিয়ম। জালাল সাহেব। জি। আপনি কি বাইরে গিয়ে বসবেন? এক্ষুনি বাইরে যাবেন, রাইট নাও। আপনি যদি 3 সেকেন্ডের ভেতর বাইরে না যান, আমি দারোয়ান দিয়ে বের করে দেব। রাগ করছেন কেন স্যার? 3 সেকেন্ড, জাস্ট 3 সেকেন্ডস। জালাল মিয়া উঠে দাঁড়ালেন। তার ছেলেও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জালাল মিয়া বললেন, বাবা তুমি বসো, ডাক্তার সাহেব তোমার সঙ্গে কথা বলবেন। ছেলে সঙ্গে সঙ্গে বসে পড়ল। উনি যা জিজ্ঞেস করবেন জবাব দিবে। তোমার যে মাথার যন্ত্রণা হয় এইটা বলবা। ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বাবা আমি বাইরেই আছি, কোনো সমস্যা নাই। ছেলে আবারও অতি বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। আনিসুর রহমান খান ছেলের দিকে তাকালেন। শান্ত ভদ্র চেহারা, চুল পরিপাটি করে আঁচড়ানো, তবে মাথার চুল কম। এই বয়সী ছেলেদের মাথা ভর্তি চুল থাকার কথা। বুদ্ধিহীন বড় বড় চোখ, চোখের দৃষ্টি টেবিলের পায়ের দিকে। তোমার নাম কি? হারুনুর রশিদ। বাগদাদের খলিফা? জি না। আমি তোমার সাথে ঠাট্টা করছি। তুমি যে বাগদাদের খলিফা না তা আমি জানি। তোমার সমস্যা কি? জানি না। তোমার বাবা আমার কাছে তোমাকে কেন এনেছেন? জানি না। তোমার বাবা মাথা ব্যথার কথা বলছিলেন। মাথা ব্যথা হয়? কখন? যখন অঙ্ক করি। আমি তো শুনলাম তুমি বিরাট অঙ্কবিদ। অঙ্ক করলেই যদি মাথা ব্যথা হয় তাহলে কিভাবে হবে? এখন মাথা ব্যথা আছে? না। আচ্ছা, তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি, দেখি অঙ্কটা করার পর মাথা ব্যথা হয় কিনা। 2-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? হারুনুর রশিদ এই প্রশ্নের সরাসরি জবাব দিল না। টেবিলের পায়া থেকে চোখ তুলে আনিসুর রহমানের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, 6 হয়। আনিসুর রহমান বললেন, এই তো পেরেছ। তুমি যে অঙ্কবিদ এটা তোমার বাবা ঠিকই বলেছেন। কাগজ কলম ছাড়াই তো অঙ্কটা করে ফেলেছ। এখন বলো, মাথা ব্যথা করছে? মাথা ব্যথা করছে না। তোমার কোনো অসুখ বিসুখ নাই, যাও বাড়ি যাও, বাড়িতে গিয়ে ঘুমাও। হারুন উঠে দাঁড়ালো।
আনিসুর রহমান বললেন, তুমি তোমার বাবাকে কম কথা বলতে বলবে। আমার ধারণা তোমার বাবার ধারাবাহিক কথা শুনে তোমার মাথা ধরে। আচ্ছা যাও, বিদায়। হারুনুর রশিদ আনিসুর রহমানকে অবাক করে দিয়ে বলল, বাবার কথা শুনে আমার মাথা ধরে না। আপনি যেসব অঙ্ক দিয়েছেন সেসব করেও মাথা ধরে না। ওরা যে অঙ্ক দেয় সেগুলি করার সময় মাথা ধরে। ওরা মানে কারা? আমি তাদেরকে চিনি না, কখনো দেখি নাই। তারা হঠাৎ মাথার ভিতর অঙ্ক দিয়ে দেয়। তুমি বসো। হারুন বসল। আনিসুর রহমান তার দিকে ঝুঁকে এসে বললেন, পরিষ্কার করে বলো কি বলতে চাচ্ছ। মাথার ভিতর অঙ্ক কিভাবে ঢুকিয়ে দেবে? নাকের ফুটা দিয়ে? কথা বলছো না কেন? কথা বলো। হারুনুর রশিদ আবারও চেয়ারের পায়ের দিকে তাকিয়ে আছে। আনিসুর রহমান ছেলেটাকে ধমক দিতে গিয়েও দিতে পারলেন না, কারণ ছেলেটা কাঁদছে। কাঁদছ কেন? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এই জন্যে কাঁদছি। সরি, আর ঠাট্টা করব না। কোক খাবে? আমার ফ্রিজে কোকের ক্যান আছে, খাবে? হ্যাঁ, খাবো। আনিসুর রহমান খান ছেলেটির দিকে তাকিয়ে আছেন। তার চোখে এখন মমতার প্রবল ছায়া। ছেলেটি অনেকক্ষণ ধরেই মানসিক চাপে ছিল। এই অবস্থায় তাকে কোক খেতে বলা হয়েছে। তার অবস্থানে যে আছে সে কখনো বলবে না খাবো। সে বলেছে। তাকে কোক দেয়া হয়েছে, সে আগ্রহ নিয়ে চুমুক দিচ্ছে। তার দৃষ্টি চেয়ারের পায়ে, চোখ তুলে তাকাচ্ছে না। ছেলেটার চেহারা সুন্দর, বেশ সুন্দর। চেহারায় মায়ের ভাব অত্যন্ত প্রবল। দরজায় টোকা হলো। ছেলের বাবা মাথা বের করে বলল, স্যার আসব? আনিসুর রহমান কঠিন গলায় বললেন, না। জি আচ্ছা স্যার, আমি বাইরে আছি। 1 মিনিট যদি সময় দেন, হারুনের মূল বিষয়টা বলি। সে গুছায় বলতে পারবে না, নার্ভাস প্রকৃতির ছেলে। আপনি বাইরে বসুন। জি আচ্ছা স্যার, প্রয়োজন হলে ডাক দিবেন, আমি আছি। অল্প কিছুক্ষণের জন্যে শুধু রাস্তার পাশে পান সিগারেটের দোকানটায় যাব। পান শেষ হয়ে গেছে। স্যার, আপনার জন্যে কি একটা পান নিয়ে আসব? আমার কাছে ময়মনসিংহের খুব ভালো জর্দা আছে, মিক্সচার জর্দা। আপনি বাইরে থাকুন, দরজা ভিড়িয়ে দিন। অনেক কথা অল্প সময় বলে ফেলেছেন। দরজা বন্ধ হলো। আনিসুর রহমান ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুমি বলতে চাচ্ছ তোমার মাথার ভিতর কারা যেন অঙ্ক ঢুকিয়ে দেয়? জি। আর তুমি সেই অঙ্ক করতে থাকো? জি। অঙ্ক শেষ করা হলে তারা কি অঙ্কের উত্তর নিতে তোমার কাছে আসে? না। তাহলে তারা অঙ্কের উত্তর পায় কি করে? আমার মাথার ভিতর থেকে নিয়ে যায়। অঙ্ক দেয়া নেয়া এটা কি তোমার মায়ের মৃত্যুর পর শুরু হয়েছে? না, তারও আগে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন। প্রথম তোমাকে যে অঙ্কটা করতে দিয়েছিল সেটা তোমার মনে আছে? আছে। অঙ্কটা বলো, আমি কাগজে লিখে নেই। বলবো না। কেন? বলতে ইচ্ছে করছে না। ওরা যেসব অঙ্ক দেয় সেসব করতে তোমার কতক্ষণ লাগে? কোনো কোনোটায় খুব অল্প সময় লাগে, আবার কোনো কোনোটা অনেক বেশি সময় লাগে। শেষ হয় না, চলতেই থাকে। এখনো কি কোনো অঙ্ক করছো? এই অঙ্কটা শেষ হচ্ছে না। সহজ অঙ্ক, কিন্তু শেষ হচ্ছে না। এই অঙ্কটা কি আমাকে বলবে? এটা হলো একটা ভাগ অঙ্ক, 22কে 7 দিয়ে ভাগ। এটা তো খুবই সহজ অঙ্ক। দাঁড়াও, আমি দেখি। আনিসুর রহমান কাগজ কলম নিলেন। হাসি মুখে বললেন, এই তো হয়েছে, 3.142। হারুন বলল, শেষ করুন। শেষ হবে না, চলতেই থাকবে। আনিসুর রহমান বললেন, শেষ হবে না মানে কি? শেষ হতেই হবে। এক সময় পৌনপুনিক চলে আসবে। পৌনপুনিক কি জানো? জানি। স্কুলে শিখিয়েছে? না, ওরা শিখিয়েছে।
ওরা মানে কারা? আমি জানি না। একজন না অনেকজন? অনেকজন। ওদের মধ্যে একটা মেয়ে আছে। মেয়ে আছে বুঝলে কি করে? তার চেহারা দেখেছ? না, গলার স্বর শুনেছি। গলার স্বর কেমন? খুব মিষ্টি, কিন্তু ভাঙা ভাঙা। তারা কি তোমাকে শুধু অঙ্কই দেয় না গল্পগুজবও করে? মেয়েটা মাঝে মাঝে গল্প করে। কি বলে? বলে যে ওরা শুধু আমাকে দিয়ে অঙ্ক করায় না, অনেককে দিয়েই করায়। তুমি কখনো জিজ্ঞেস করনি আপনারা কে? জিজ্ঞেস করেছি, তারা উত্তর দেয় না, শুধু হাসে। আনিসুর রহমান ঘড়ির দিকে তাকালেন। রাত 10টা বাজে। নিজের উপর এখন তার সামান্য বিরক্তি লাগছে। তিনি ছেলেটিকে দীর্ঘ সময় দিয়েছেন, যার কোনো প্রয়োজন ছিল না। এরা ছিল শেষ রোগী, এই জন্যই সময়টা দেয়া গেছে। তাছাড়া আগামীকাল শুক্রবার, তার চেম্বার বন্ধ। ছেলেটা সুস্থ এবং স্বাভাবিক। সামান্য কিছু মানসিক সমস্যা হয়তো আছে, সেই সমস্যার সমাধান সাইকিয়াট্রিস্টরা করবেন। তিনি সাইকিয়াট্রিস্ট না। এই বিষয়টাই ছেলের বাবাকে বুঝিয়ে বলে দিতে হবে। তবে উজবুকটার সঙ্গে কথা না বলতে পারলে ভালো হতো। তার সঙ্গে কথা বলার অর্থ একটা উপন্যাসের অর্ধেকটা শুনে ফেলা। আনিসুর রহমান বাসায় ফিরলেন রাত 11টায়, আধা ঘন্টা দেরিতে। তার রুটিন হলো 10:30টার ভেতর বাসায় ফেরা। বড় একটা টাওয়েল জড়িয়ে খালি গায়ে রকিং চেয়ারে খানিকক্ষণ বিশ্রাম করতে করতেই খবরের কাগজ পড়া। সবাই খবরের কাগজ পড়ে ভোরে, তিনি এই সময় পড়ে। তার বক্তব্য, কিছু কিছু খাবার আছে টাটকা, খেতে ভালো লাগে না, একটু বাসি হলে ভালো লাগে। বাংলাদেশের খবরও সেই পর্যায়ের। বাসি ভালো, টাটকা ভালো না। খবরের কাগজ পড়তে পড়তে তিনি ঘরে ব্রিউ করা 1 কাপ কফি খান, কালো কফি। তার একমাত্র কন্যা জেনিফারের সঙ্গে গল্প করেন। স্ত্রী রুমানার সঙ্গে কথা বলেন। ঠিক 11টায় বাথরুমে ঢুকে যান। বাকি আধ ঘন্টা কাটে বাথরুমের বাথটাবে। বাথটাব ভর্তি থাকে পানি। তিনি গলা পর্যন্ত ডুবিয়ে পানিতে শুয়ে থাকেন। মগ ভর্তি কফি তখনও শেষ হয় না। তিনি কফিতে চুমুক দেন। বাথরুমে দরজা থাকে খোলা। জেনিফার যাতে বাথরুমে আসা যাওয়া করতে পারে তার জন্যেই এই ব্যবস্থা। জেনিফার স্কলাস্টিকায় 5th গ্রেডে পড়ে। সে বাবার অসম্ভব ভক্ত। বাবা যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণে কিছু সময় পর পর তার বাবার সঙ্গে কথা বলা চাই। তিনি আজ দেরি করে ফিরলেন, কিন্তু সময় মতোই বাথরুমে ঢুকে গেলেন। মাঝখানের আধ ঘন্টার কার্যক্রম বাতিল হয়ে গেল। জেনিফার তাকে কফির মগ দিয়ে গেল, মিষ্টি করে বলল, খবরের কাগজ দেব বাবা? আনিসুর রহমান বললেন, না। তুমি কি আজ রাতে আমার সঙ্গে মুভি দেখবে? দেখতে পারি, কাল ছুটি আছে, কাজে রাত জাগা যেতে পারে। ভালো কোনো মুভি আনিয়ে রেখেছিস? আমাডিয়াস দেখবে? বিষয়বস্তু কি? মোৎসার্টের লাইফ। এইসব হাইফাই জিনিস দেখতে ভালো লাগবে না। ভূত প্রেতের ছবি আছে না? অনেকগুলি আছে, কোনটা দেখবে? যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা। ভালো কথা মা, তোর ক্যালকুলেটর আছে না? আছে। একটা কাজ করত, চট করে 22কে 7 দিয়ে ভাগ করে রেজাল্টটা নিয়ে আয়। কেন? এমনি। আনিসুর রহমান গায়ে সাবান ডলতে লাগলেন। আজকের কফিটা অন্য দিনের চেয়ে খেতে ভালো হয়েছে। এটা চিন্তার বিষয়। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছেন যে রাতে কফি খেতে খুবই ভালো লাগে, সে রাতের খাবারটা খেতে ভালো হয় না। তিনি দুপুরে একটা কলা এবং স্যান্ডউইচ খান। রাতের খাবারটা এই জন্যই তার কাছে জরুরি। জেনিফার বাথরুমে ক্যালকুলেটর নিয়ে ঢুকল, মিষ্টি করে বলল, ভাগ করেছি। রেজাল্ট হচ্ছে 3.14185717। আনিসুর রহমান বললেন, এই পর্যন্তই? জেনিফার বলল, আমার ক্যালকুলেটরে দশমিকের পর 8 ডিজিট পর্যন্ত হবে, এর বেশি হবে না। আচ্ছা ঠিক আছে। তুমি এটা দিয়ে কি করবে? এমনি, কোনোই কারণ নেই। আজকের রাতে রান্না কি?
আজ রাতে তোমার খুব পছন্দের খাবার আছে, ইলিশ মাছের ডিমের ভুনা, কাতল মাছের মাথার মুড়িঘণ্ট। মাংস নেই? মনে হয় না। মাংস রান্না করতে বলবো? দরকার নেই। তুই একটা কাজ কর তো মা, এই অঙ্কটাই কম্পিউটারে করে দেখ আরও বেশি ডিজিট পাওয়া যায় কিনা। কেন বাবা? এমনি মা, নো পার্টিকুলার রিজন। রাতে খেতে গিয়ে আনিসুর রহমান খান চমৎকৃত হলেন। মাছ ছাড়াও 2 ধরনের মাংস আছে, মুরগির ঝাল ফ্রাই, গরুর কলিজা ভুনা। একজন ডাক্তার হিসেবে কলিজা ভুনার মতো হাই কোলেস্টেরল ডায়েট খাওয়া একেবারেই উচিত না, কিন্তু যাবতীয় হাই কোলেস্টেরল ডায়েট তার অতি পছন্দ। রুমানা বললেন, তুমি জেনিফারকে দিয়ে পায়ের ভ্যালু বের করাচ্ছ কেন? আনিসুর রহমান বললেন, 22কে 7 দিয়ে ভাগ করতে বলেছি। এটা হলো পাই, পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি হচ্ছে 2πr আর ব্যাস হচ্ছে 2r, ভাগ করলে থাকে পাই। তুমি এত সব জানো কি করে? রুমানা বললেন, তুমি প্রায় ভুলে যাও যে আমি ফিজিক্সে পড়েছি। আনিসুর রহমান বললেন, এটা তো ফিজিক্স না, এটা হলো ম্যাথ। রুমানা বললেন, চুপ করে খাও তো, কোনটা ফিজিক্স কোনটা ম্যাথ তা নিয়ে তোমাকে গবেষণা করতে হবে না। আনিসুর রহমান বললেন, পাই বস্তুটার মান কত? মান হলো 3.14। তা হবে কেন? এটা তো 0.14 শেষ হয় না, চলতেই থাকে। চলতে থাকলেই সব সংখ্যা নিতে হবে কেন? দরকারটা কি? আনিসুর রহমান বললেন, তা ঠিক, কোনো দরকার নেই, পণ্ডশ্রম, একেবারেই পণ্ডশ্রম। রুমানা বললেন, তুমি ডাক্তার মানুষ, তুমি পাই নিয়ে হইচই করছো কেন? আনিসুর রহমান বললেন, হইচই করছি কোথায়? হইচই করছি না তো। রান্না কেমন হয়েছে? অসাধারণকে 10 দিয়ে গুণ দিলে যা হয় তাই হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কলিজা ভুনা আজ রাতে খেলাম। ইলিশ মাছের ডিমের চেয়েও ভালো হয়েছে? এই তো এক সমস্যায় ফেললে, শ্যাম রাখি না রাধা রাখি? রুমানা বললেন, তুমি ডাক্তার মানুষ, ডাক্তারি নিয়ে থাকো, পায়ের মান, বাংলা সাহিত্য এইসবে যাবার দরকার নেই। শ্যাম রাখি না রাধা রাখি বলে কিছু নেই, বাক্যটা হলো শ্যাম রাখি না কুল রাখি। সরি। সরি বলারও কিছু নেই, শুধু শুধু সরি বলছো কেন? আনিসুর বললেন, সরি বলার জন্যে সরি। রাতটা তাঁর খুব ভালো কাটল। 3 জন মিলে ফ্রাইডে দ্য 13th মুভিটা দেখলেন। ছবি দেখে ভীত হবার আনন্দ পুরোপুরি উপভোগ করে রাতে ঘুমোতে গেলেন। ঘুম খুব ভালো হলো না। সারাক্ষণই স্বপ্ন দেখলেন তিনি 22কে কখনো 7 দিয়ে ভাগ দিচ্ছেন, কখনো 3 দিয়ে ভাগ দিচ্ছেন, আবার কখনো বা 5 দিয়ে দিচ্ছেন। রাতে কয়েকবার তার ঘুম ভাঙল। এরকম কখনো হয় না। তিনি ঘুমের ট্যাবলেট ছাড়াই এক ঘুমে রাত পার করার মানুষ। পরের 3 সপ্তাহ আনিসুর রহমানের অতি ব্যস্ততায় কাটল। তিনি ব্যাঙ্গালোরে একটি সেমিনার অ্যাটেন্ড করতে গেলেন। ফিরে এসে রাজশাহী মেডিকেল কলেজের MBBS ফাইনাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে রাজশাহী গেলেন। রুমানার এক খালাতো বোনের হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চিটাগাং গেলেন। তবে এর ফাঁকে ফাঁকে পাই বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করলেন। যেমন 1, এই সংখ্যাটির মান এখনও নির্ণয় করা যায়নি। অতি শক্তিমান কম্পিউটারের সাহায্যে চেষ্টা করা হয়েছে। সংখ্যা দশমিকের পর চলতেই থাকে, কখনো পৌনপুনিক আসে না। 2, মহান গ্রিক অঙ্কবিদ পিথাগোরাসের ধারণা পাই প্রকৃতির একটি রহস্যময় বিষয়। যিনি এই রহস্য উদ্ধার করতে পারবেন তিনি প্রকৃতির একটা বড় রহস্য উদ্ধার করতে পারবেন। 3, আমেরিকান অ্যাস্ট্রোনমার কার্ল সেগান পায়ের রহস্য নিয়ে একটি বই লিখেছেন। যে বইয়ের বিষয়বস্তু হচ্ছে পায়ের মানে ঈশ্বর কিছু বলতে চাচ্ছেন, এটা তাঁর ভাষা। তিনি এর মধ্যে হারুনুর রশিদ নামে ছেলেটির খোঁজ বের করারও চেষ্টা করলেন। সমস্যা হলো ছেলেটির নাম ছাড়া তার আর কিছুই মনে নেই। ছেলেটার বাবা একটা ভিজিটিং কার্ড দিয়ে গিয়েছিল, সেই কার্ড তিনি ফিরিয়ে দিয়েছেন। কোথায় যে তার একটা দোকান বা শোরুম ছিল সেটা বলেছিল,
জায়গাটার নাম তিনি কিছুতেই মনে করতে পারছেন না। শুধু মনে আছে সেই দোকানে ভদ্রলোকের এক আত্মীয় বসে, যার চেহারা ফিল্মের কোনো নায়ক বা নায়িকার চেহারার মতো। এই তথ্য দিয়ে কাউকে খুঁজে বের করা নিতান্তই অসম্ভব ব্যাপার। তারপরেও তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়েছেন ঢাকার সব কটা স্কুলে সে যাবে, সেখানে হারুনুর রশিদ নামে 11-12 বছরের কোনো ছেলে আছে কিনা খোঁজ করবে। সেই অনুসন্ধানেও কোনো ফল হচ্ছে না। আনিসুর রহমানের জীবনযাপন পদ্ধতিতে সামান্য পরিবর্তন হয়েছে। তিনি এখন আর রাত 10:30টায় বাসায় ফেরেন না, তিনি ফেরেন রাত 11টায়। এই 8 ঘন্টা সময় গভীর নিষ্ঠায় পায়ের মান বের করার চেষ্টা করেন। হলুদ মলাটের 100 পৃষ্ঠার একটা বাঁধানো খাতা তিনি কিনেছেন। খাতার পাতার অর্ধেকের বেশি লিখে ফেলেছেন। অঙ্ক এখনও চলছে। কাজটা করে তিনি আনন্দ পাচ্ছেন। 10টা বাজার পরপরই তিনি অস্থির বোধ করেন, তখন অঙ্ক শুরু করেন। খাতাটা তিনি বাড়িতে নেন না, অতি মূল্যবান বস্তুর মতো চেম্বারের ড্রয়ারে তালা বন্ধ করে রাখেন। খাতার বিষয়ে বা অঙ্ক বিষয়ে তিনি কারোর সঙ্গে কথা বলেন না। মাঝে মাঝে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমাকে সবসময় অস্থির লাগে কেন? তিনি হড়বড় করে বলেন, কই, অস্থির না তো। রাতে মনে হয় তোমার ভালো ঘুম হয় না, প্রায় শুনি তুমি বিড়বিড় করছো। আমার ঘুমের কোনো সমস্যা নেই। একজন ডাক্তার কি দেখাবে? খামাখা ডাক্তার দেখাবো কেন? তাহলে চলো কিছুদিন বাইরে থেকে ঘুরে আসি। চলো যাই। কোথায় যেতে চাও? মালয়েশিয়া যাবে? শুনেছি খুব সুন্দর জায়গা। যেতে পারি। আনিসুর রহমান 15 দিনের জন্যে সবাইকে নিয়ে মালয়েশিয়া গেলেন। খাতাটা সঙ্গে নিলেন না। 15 দিন আনন্দ করেই কাটালেন। দেশে ফিরে আবার সে আগের রুটিন, তবে অঙ্ক করার সময় আরেকটু বাড়ালেন। এখন তিনি অঙ্ক করেন 45 মিনিট। বাসায় আগের মতোই 11টায় ফেরেন। রোগী দেখেন 15 মিনিট কম। 6 মাসের ভেতর আনিসুর রহমানের খাতার সংখ্যা হল 10টা। অঙ্ক করার সময়ও বাড়ল। তিনি এখন ঘড়ি ধরে 1 ঘন্টা সময় দেন অঙ্কের পেছনে। তার বড় ভালো লাগে। 1 ডিসেম্বর মাসের কথা। জাঁকিয়ে শীত পড়েছে। কোল্ড ওয়েভ শুরু হয়েছে, নেমেছে কুয়াশা। আনিসুর রহমান চেম্বারে বসে আছেন। রাত 8টা। 2 জন রোগী ছিল, তাদের সঙ্গে কথা শেষ হয়েছে। চেম্বারে আর কেউ নেই। আনিসুর রহমান তার অ্যাসিস্ট্যান্টকে ছুটি দিয়ে দিয়েছেন। তার নিজের মনে খুব আনন্দ। 3 ঘন্টা সময় পাওয়া গেছে, মন লাগিয়ে অঙ্ক করা যাবে। তিনি নতুন একটা খাতা বের করলেন। আর তখন তার মাথার ভেতর কেউ একজন কথা বলে উঠল। মেয়ের গলা, অতি মিষ্টি গলা, তবে ভাঙা ভাঙা। আনিসুর রহমান, ভালো আছেন? কে কে কে? আমরা আপনার নিবেদন দেখে খুশি হয়েছি। কে? আপনারা কে? এখন থেকে আমরা আপনার সঙ্গে সঙ্গে থাকব, আপনাকে অঙ্ক করতে সাহায্য করব। আপনারা কে? আমরা কে সেটা জরুরি না, যে অঙ্কটা আপনি করছেন সেটা জরুরি। আনিসুর রহমান হতাশ গলায় বললেন, আমার মাথা কি খারাপ হয়ে গেছে? আজে বাজে কথা বলে সময় নষ্ট করবেন না, অঙ্কটা করুন। এই অঙ্কটা কি কখনো শেষ হবে? না। যে অঙ্ক শেষ হবে না সেটা করে লাভ কি? শেষ না হলেও একটা সিরিজ বের হয়ে আসবে। আমাদের প্রয়োজন সিরিজ। সিরিজও শেষ হয় না। সিরিজ কি? 1, 2, 3, 4, 5, 6 একটা সিরিজ যেটা চলতে থাকে। আবার 2, 4, 6, 8, 10 আরেকটা সিরিজ। কোনো সিরিজই শেষ হয় না। একই অঙ্ক কি আপনারা অনেককে দিয়ে করাচ্ছেন? আমি যতদূর জানি হারুনুর রশিদও এই অঙ্ক করছে। যেই মুহূর্তে আপনি শুরু করেছেন আমরা হারুনকে সরিয়ে দিয়েছি, তাকে অন্য কাজে দিয়েছি, তাকে সিরিজ করতে দিয়েছি।
হারুনের সঙ্গে কি যোগাযোগ করা যায়? অবশ্যই যায়, সে আমাদের সঙ্গেই আছে। একদিন আমরা আপনাকেও আমাদের মধ্যে নিয়ে নেব। কবে? সেটা তো এখন বলতে পারছি না। হারুনের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আরেকদিন কথা বলিয়ে দিব। কেমন? আচ্ছা, অঙ্ক করুন। আচ্ছা। হারুন ও রশিদের খোঁজ পাওয়া গেছে। তার বাবা এসে খবর দিয়ে গেছেন। ছেলেটা মারা গেছে অক্টোবরের 11 তারিখ। মাথায় প্রবল যন্ত্রণা হয়েছিল। হাসপাতালে নিতে নিতেই সে মারা যায়। মৃত্যুর সময় তার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছিল। ছেলের বাবা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি আপনার কাছে এসেছি কারণ ছেলেটা প্রায় আপনার কথা বলতো। লোকটার হয়তো আরও অনেক কথা বলার ছিল। আনিসুর রহমান তাকে সুযোগ দিলেন না। মানুষের সঙ্গে কথা বলে তিনি এখন আর সময় নষ্ট করেন না। তিনি কাজ করে যান। কাজটা প্রয়োজন, অন্য সব কিছুই অপ্রয়োজনীয়। প্রিয় শ্রোতা, আশা করি গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। অনেক অনেক ধন্যবাদ।